আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 3 পার্বত্য জেলায় সড়ক নৌপথ অবরোধের দ্বিতীয় দিনেও স্থবির জনজীবন, সাজেকে আটকা 1,500 পর্যটক। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা। প্রায় 3.5 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, শিক্ষা কার্যক্রম ব্যাহত করার মতো কোনো পরিবেশ চান না শিক্ষক শিক্ষার্থীরা। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার নিউ ইয়র্কে পৌঁছবেন ডক্টর ইউনূস, ভাষণে নতুন বাংলাদেশকে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকার প্রধান। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগে পরিবেশ উপদেষ্টার আহ্বান, দখল দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেয় গুরুত্ব আরোপ। এবং চেন্নাই টেস্টের চতুর্থ দিনেই ভারতীয় 280 রানের বড় জয়, অশ্বিন জাদেজার ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে 234 রানে অল আউট বাংলাদেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। হামলা, অগ্নিসংযোগ এবং সহিংসতার প্রতিবাদে ঢাকা সড়ক ও নৌপথ অবরোধে আজও স্থবির 3 পার্বত্য জেলার জনজীবন। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি। অবরোধের কারণে রাঙামাটির সাজেকে আটকা পড়েছেন প্রায় 1,500 পর্যটক। রাঙামাটি শহরে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। বিকেলে রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশ করবে জেলা প্রশাসন। সৈয়দ অদিতের রিপোর্ট। যুগ্ম ছাত্র জনতার ডাকা 72 ঘন্টার অবরোধ চলছে 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে। অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। অন্যান্য উপজেলার সঙ্গেও যোগাযোগ বন্ধ। অবরোধে দেশে অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাজেকে আটকা পড়েছেন প্রায় 1400 পর্যটক। সাজেকে আটকা পড়া পর্যটকদের ডিসকাউন্ট দিচ্ছেন রিসোর্ট মালিকরা। তো আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ, মুন্সিগঞ্জ থেকে আসছি 17 জন, সবাই একসাথে ফাইসা গেছি। সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করতেছে। যারাই আসছে হয়তোবা না জেনে আসছে, কিন্তু আসার পরে এখানে প্রত্যেকটা মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। অনেক গাড়ি আবার সাজেকে বাইজে রয়েছে। এখন যদি সেনাবাহিনী অথবা যদি কেউ এসকর্ট দিয়ে দেয় আমাদেরকে, তাহলে আমরা যাবো। আর আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে রাস্তায় নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছে অবরোধকারীরা। পর্যটকদের ফিরিয়ে আনার কাজ চলছে। খাগড়াছড়িতেও আটকা পড়েছেন অনেক পর্যটক। অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাঙামাটিতে জারি করা 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। আর এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য। সংঘর্ষের পর গত শুক্রবার রাত থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন। 30 তারিখের ঘটনার বিষয়ে 2টি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই 2টি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার সমাবেশ থেকে এই অবরোধে ডাক দেওয়া হয়। আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। সৈয়দ অদিত, চ্যানেল আই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। দুজনের আলোচনায় বেশ কিছু বিষয় প্রাধান্য পেয়েছে। সাক্ষাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টাও পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য সোমবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। এর আগে তার সাথে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান। টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষের পর কাজে যোগ দিয়েছেন আশুলিয়ায় অধিকাংশ তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিক অসন্তোষ নিরসনে সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেন সাভারের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এদিকে গাজীপুরের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কারখানার শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা। ১১২ দিন পর আবারও শ্রেণীকক্ষে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। শিক্ষার্থী ও শিক্ষকরা বলছেন, কোনোভাবেই শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হোক এমন অশুভ কোনো পরিবেশ চান না তারা। মোস্তফা মল্লিক জানাচ্ছেন বিস্তারিত। সকাল ৮টা, দীর্ঘদিন পর এমন পরিবেশের মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মব্যস্ততা। নির্দিষ্ট সময়ে বিভিন্ন হল ও হলের বাইরে থাকা শিক্ষার্থীরা আসতে শুরু করেন তাদের প্রিয় ক্যাম্পাসে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন কাঠামোর স্কিম নিয়ে কর্মসূচির কারণে গত ১ জুলাই থেকে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। টানা আন্দোলনের কারণে ১৭ জুলাই থেকে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। এর আগে ঈদুল আজহার ছুটির কারণে ২ জুন থেকে বন্ধ ছিল শ্রেণী শিক্ষা কার্যক্রম। প্রায় ৩.৫ মাস পর ক্যাম্পাসে ফিরে যেন আনন্দের সীমা নেই শিক্ষার্থীদের। প্রিয় মানুষদের পেয়ে গল্প, আড্ডা আর একাডেমিক আলোচনায় হারিয়ে যান তারা। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা খাত যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখা প্রয়োজন। যদি আমাদের এই ফ্লোটা অব্যাহত থাকতে পারে, ওভারঅল ডেভেলপমেন্ট সম্ভব, আমাদের স্টুডেন্ট ডেভেলপমেন্ট হবে। আমরা এখন আশা রাখি যে সামনে আমাদের শিক্ষা কার্যক্রমটা সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী কিন্তু শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরে আমরা খুবই আনন্দিত বোধ করছি। এতদিন পর আসার পর আমাদের নতুন করে কিছু এক্সপেকটেশনস তৈরি হয়েছে। আমরা আশা করি যে আমাদের ক্লাসগুলো আগে থেকে ভালো হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয় সিনেট ভবন চত্বরে। সামনে আমাদের বেশ কিছু বড় মাপের চ্যালেঞ্জ রয়েছে। কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। শিক্ষকরা বলছেন, সবাইকে নিয়েই এগিয়ে যেতে চান তারা। ক্যাম্পাস মুখরিত এরকম পরিবেশে আমরা চাই যে শ্রেণীকক্ষ খোলা থাকবে, ক্যাম্পাসে স্টুডেন্ট থাকবে, তারা ক্লাস করবে, ভবিষ্যতের জন্য তৈরি হবে। আমাদের মূল কাজ হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান করা, গবেষণা করা। সেটি আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। ছাত্র শিক্ষক সম্পর্কের যে মেলবন্ধন, এটি আমরা খুব মিস করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই। বিলুপ্ত ঘোষণা করা হয়েছে গণরুম ও গেস্ট রুম সংস্কৃতি। এ যেন এক অন্যরকম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে কোনো মারামারি হানাহানি নেই। খুবই সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ। শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। নির্দিষ্ট সময় শিক্ষার্থীরা যেমন এসেছেন, ঠিক তেমনিভাবে শ্রেণী কার্যক্রম শেষ করে কেউ বাসায় ফিরে গেছেন কিংবা ফিরে গেছেন তাদের প্রিয় হলে। শিক্ষার্থীরা বলছেন, এরকমই একটি শান্তশিষ্ট এবং সবসময় গবেষণা এবং জ্ঞানের চর্চা হয় এমন একটি ক্যাম্পাস তারা আশা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ২৪শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। সেদিনই স্থানীয় সময় দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নেওয়া ছাড়াও উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক থেকে চকর মালিথার রিপোর্ট। বিশ্ববাসীর সামনে এখন এক নতুন বাংলাদেশ, যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে এবার নোবেল বিজয়ী হিসেবে নয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নতুন বাংলাদেশকে তিনি তুলে ধরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন। ২৪শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছে প্রধান উপদেষ্টা যোগ দিবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে। ২৭শে সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা অরাজনৈতিক সরকার প্রধান তার বক্তৃতায়
রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি তুলে ধরবেন বাংলাদেশের সংস্কার পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আগমন নিয়ে ব্যাপক উচ্ছ্বাস। বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমেরিকায় আসছেন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসোসিয়েশনের 79th অংশগ্রহণ করার জন্য। একজন প্রবাসী আমেরিকান হিসেবে আমি খুবই আনন্দিত, যে কারণ উনি আমাদের দেশের প্রতিনিধি হয়ে বাংলাদেশের জন্য কিছু করার জন্য আসছেন। বিশ্ব নেতাদের সাথে উনি অনেক মিটিং করবেন, এটা তো অনেক প্রেস্টিজিয়াস একটা ব্যাপার, এবং উনি বাংলাদেশকে উনি একটা সুন্দর একটা অবস্থানে বাংলাদেশকে নিয়ে যাবেন আমি এই আশা করি। আমি খুবই আশাবাদী আসলে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতিসংঘে অধ্যাপক ইউনূসের ভাষণে শুনতে চায় নতুন বাংলাদেশের কথা। ইউনাইটেড নেশনসে ডক্টর ইউনূস যে স্পিচ দেবে, সেই স্পিচে উনি নতুন বাংলাদেশের কথা গড়ে তুলবে, এবং আমরা আমেরিকা থেকেও এক্সপেক্ট করতেছি একটা নতুন বাংলাদেশের একটা ইমেজ দেখার। আমাদের এই প্রত্যাশা আছে যে উনি আমাদের সবার ড্রিমস এক্সপেকটেশনস উনি ওগুলোর জন্য অ্যাডভোকেট করতে পারবে পুরো দেশের সামনে ওই ইউএন এর ভাষণে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সব দেশের সাথে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা। জাতিসংঘ সদর দপ্তরের মিডিয়া গেটের 1 নম্বর পিলারে পথ করে উঠছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। এখানেই আগামী 27শে সেপ্টেম্বর বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরে অধিবেশনে ভাষণ দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার রাজ্যের উইলমিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে কোয়াডের বৈঠক হয়েছে। সেখানে অন্যদের সাথে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা জানান, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে তারা সকলেই গভীরভাবে উদ্বিগ্ন। দক্ষিণ ও পূর্ব চীন সাগর ছাড়াও সম্মেলনে কোয়াড নেতারা ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েল যুদ্ধ সহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান মিলে কোয়াড জোট গঠন করা হয়েছে। কোয়াডের বৈঠকের পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় বসেন। বৈঠকে দুই বৃহত্তর দেশের অংশীদারিত্ব জোরদারের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব নদী দিবস পালন ও মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে দখল দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নদীকে জীবন, জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে এর সুরক্ষা ও নাব্য ফেরানোর বিকল্প নেই বলেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিমাল রাজির রিপোর্ট। মানব সভ্যতার অগ্রযাত্রার অন্যতম অনুঘটক নদী। হাজার বছর ধরে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অজস্র নগর ও সভ্যতা। সময়ের বিবর্তনে দখল দূষণে বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে গেছে অসংখ্য নদী। অস্তিত্ব সংকটেও অধিকাংশ নদী। এমন বাস্তবতায় নদী নিয়ে কাজ করা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মানিত করতে দেশে প্রথমবার চালু হল মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড। এবছর ব্যক্তি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। গবেষণা ক্যাটাগরিতে গবেষণা সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ ও সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ। Mr. Mukeed Majumdar Babu, Mr. Mohammed Azaz, and Mr. Iftekhar Mahmood. You all do amazing work, and I've been so impressed to read about your accomplishments. And for some of you, I knew about your work well before this. আমাদের খাদ্য, আমাদের কৃষি, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি সবকিছু নদী কেন্দ্রিক, নদী নির্ভর। কিন্তু সেই নদী কিন্তু দিন দিন আমরা দেখতেছি যে আমাদের চোখের সামনে প্রতিদিনই হারানো নদীর তালিকা একটি একটি করে নদী যুক্ত হচ্ছে। বাংলাদেশের এক সময় হয়তো আমরা আমাদের জীববৈচিত্র্য, আমাদের প্রাণী বৈচিত্র্য আমরা দেখব না, কিন্তু বাবু ভাইয়ের যে ডকুমেন্টেশন তৈরি করে গেছেন, যে তৈরি করেছেন, সেটা দিয়ে আমাদের বাংলাদেশের জীববৈচিত্র্য আরও অনেক দিন বেঁচে থাকবে। আয়োজনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, সব পক্ষের কার্যকর অংশগ্রহণেই মিলবে
মুক্তির রূপরেখা। পলিউশন মানে যা বলেন প্রতিদিন এত দ্রুত অবনতি হতে পারে তা চিন্তার বাইরে। তো নদী নিয়ে কাজটা হচ্ছে যে বাংলাদেশে যে কোনো কাজের ক্ষেত্রে মানবাধিকার থেকে মানে শুরুবাইরা মানবাধিকারের কথা বলে অনেক কাজ করে অনেক কষ্ট পেয়েছেন। আমরা মনে করি নদী নিয়ে কাজ তার চেয়ে অনেক বেশি রিস্কি, কারণ হচ্ছে নদীর সাথে বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পর্ক। নদী এবং পরিবেশ এইটা বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে একটা খুবই গভীর রাজনৈতিক ইস্যু, এবং কোনো ধরনের রাজনৈতিক বন্দোবস্ত এবং পরিকল্পনা এবং সদিচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব না। এবং বাংলাদেশের রিভারকে অলওয়েজ একটা অর্নামেন্টাল বিষয় হিসেবে পাবলিক ফেজে দেখানো হয়েছে। We can have so many different initiatives around, but if we don't have the right institutional coordination around managing rivers, then we would not be able to work around policy priorities, investment priorities, programming. দেশের বেশিরভাগ নদী দূষিত উল্লেখ করে অতিথিরা বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নদী রক্ষায় কার্যকর উদ্যোগের বিকল্প নেই। আমাদের কিন্তু সমস্যা দিন দিন অনেক বেড়ে গেছে। আজকে কিন্তু দেশকে ভালো রাখার যুদ্ধ, এবং দেশকে ভালো রাখতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। যদি আমরা সচেতন না হই আর আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে ভালো না রাখতে পারি, তাহলে কিনা আমরাও ভালো থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে যে অ্যাপ্রিসিয়েশন পেলাম, সেটা দিয়ে কিন্তু আমরা সামনে আগানোর জন্য আরও ইন্সপায়ার্ড হব। সুতরাং আমাদের কিন্তু অনেক দায়িত্ব। এখন একটা আশার আলো দেখছি সামনে, এবং সেই আশার আলোটা যেন আমরা জ্বালিয়ে রাখতে পারি, এবং এই আশার আলোকে ধরে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমরা তো নদীগুলোকে দূষণ মুক্ত করার একটা জাতীয় কার্যক্রম শুরুই করিনি কখনো। সকল বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়েছি যে তারা আগামী 2 মাসের মধ্যে তাদের বিভাগের নদীগুলোকে দখলমুক্ত করার একটা কর্মপরিকল্পনা দেবে আমাদেরকে। যদি সংস্কারের কথা বলি, আমি সব সংস্কার কাগজে কলমে সুন্দর করে লিখে দিলাম, কিন্তু যারা ওই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তারা যদি সেই সংস্কারটা মনস্তত্ত্বে ধারণ না করেন, তাহলে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো না। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন ও কানাডার ওয়ার্ল্ড রিভার্স ডে হেডকোয়ার্টারের উদ্যোগে আয়োজনের সহযোগী নেকম, বাংলাদেশ নদী পরিব্রাজক দল সহ 5টি সংগঠন। আলিমাল ব্রাজি, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব নদী দিবস আজ। প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার নদী দিবস পালিত হয়। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি 1980 সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব নদী দিবস পালন করা শুরু করে। এরপর 2005 সাল থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। জানা গেছে, নগরায়নের ফলে গত 50 বছরে দেশের নদ নদীর সংখ্যা কমে নেমে এসেছে অর্ধেকের নিচে। এমন বাস্তবতায় সংকটে থাকা সভ্যতা রক্ষায়, নদী সংরক্ষণ ও নাব্যতা ফিরিয়ে আনায় গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবাদীরা। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপমণি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। দেশের অন্যতম দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জে দীর্ঘ বর্ষায় গোচারণভূমি নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। গবাদি পশুকে শুকনো খাবার খাওয়াতে হচ্ছে খামারিদের।
এতে করে রোগবালাই সহ লোকসান গুনতে হচ্ছে তাদের। এবারের প্রকৃতি সংবাদ। দখল দূষণে চরম অস্তিত্ব সংকটে গাজীপুরের শ্রীপুরের লাবুলং নদী পাট দখল করে রাস্তা নির্মাণ সহ অবৈধভাবে বালু ফেলে ভরাট করা হচ্ছে নদী। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পুরো জীববৈচিত্র্যে। দখলদারদের উচ্ছেদ দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। এবারে খেলার খবর।